সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লন্ডন বাংলা টিভির লিগ্যাল অ্যাডভাইস প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন, আশা করি আপনারা ভালো আছেন। আমরা প্রতি সপ্তাহে একটা টপিক নিয়ে আলোচনা শুরু করি। আজকে যেটা আলোচনা শুরু করব সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারে। যদিও অতীতে কোয়েশ্চনের আনসার দিতে গিয়ে আমরা টাচ করেছি, তো আমরা এই ব্যাপারে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। যখন স্বামী এবং স্ত্রী হিসাবে বাংলাদেশ থেকে এদেশে আসেন, অথবা এদেশে অন্য কোনো স্ট্যাটাস থেকে যখন বিয়ে করে স্পাউস হন, তখন সাধারণত প্রবেশনারি পিরিয়ডের জন্য, অর্থাৎ আগে 2 বছর দেওয়া হতো, এখন আড়াই বছর করে 5 বছরের লিভ দিয়ে থাকে। এই 5 বছরের মধ্যে অন্যান্য রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, যেমন মেনটেনেন্স, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট মিট করা, অ্যাকোমোডেশন, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ইত্যাদি। এর সাথে সাথে যে রিকোয়ারমেন্টটা মিট করতে হয় সেটা হচ্ছে ম্যারিজ শুড বি সাবসিস্টিং, অর্থাৎ দুইজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসাবে এক জায়গায় বা একাধিক জায়গা হলেও তারা একসাথে বসবাস করছেন, এই জিনিসটা প্রমাণ করতে হয়। যদি এইটা প্রমাণ করা না যায়, তাহলে অ্যাপ্লিকেশন যখন ইনডেফিনিট লিভের জন্য আবেদন করা হবে তখন রিফিউজ করে দেওয়া হবে। কিন্তু একটা এক্সেপশন হচ্ছে যে যদি স্পাউস, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করবেন, তিনি যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে থাকেন, তখন উনি ডোমেস্টিক ভায়োলেন্সের উপর বেস করে হোম অফিসে ইনডেফিনিট লিভের জন্য আবেদন করবেন। সাধারণত স্পাউস হিসাবে আবেদন করতে হলে সেটেল বা ব্রিটিশ সিটিজেন স্পাউসের কোপারেশন লাগবে, ডকুমেন্টারি এভিডেন্স, সিগনেচার, এগুলো। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের আলোকে যদি কেউ হোম অফিসে অ্যাপ্লাই করে, তখন আর সেটেল স্পাউস বা ব্রিটিশ সিটিজেন স্পাউসের কোনো কোপারেশন সহায়তা লাগবে না। তবে হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স শুধু মুখ দিয়ে বললেই হবে না। ডোমেস্টিক ভায়োলেন্স যে হয়েছে সেটার ডকুমেন্টারি প্রুফ লাগবে। যেমন কোনো ফিজিক্যাল ভায়োলেন্স যদি হয়ে থাকে, পুলিশ ইনভলভ হলে পুলিশের রিপোর্ট, সোশ্যাল ওয়ার্কার যদি ইনভলভ হয় সোশ্যাল ওয়ার্কারের রিপোর্ট, যদি মেন্টাল ফিজিক্যাল ভায়োলেন্স সে শিকার হয়ে থাকেন এবং যিনি ভিকটিম তিনি যদি ডাক্তারের কাছে যান, তাহলে ডাক্তারের রিপোর্ট। এই তিনটা হচ্ছে মোটামুটি মেইন ডকুমেন্টস, আইদার পুলিশ রিপোর্ট, পুলিশ কশন অথবা পুলিশ প্রসিকিউশন এভিডেন্স, আরেকটা হচ্ছে ডাক্তারের রিপোর্ট অথবা সোশ্যাল ওয়ার্কারের রিপোর্ট। এই তিনটার একটা বা একাধিক ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে যে যিনি অ্যাপ্লাই করবেন তিনি প্রকৃত অর্থে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছেন। মনে রাখবেন, ডোমেস্টিক ভায়োলেন্সের যে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। এজন্য আমাদের কমিউনিটিতে বা অনেক সময় ধারণা যে পুরুষ হলে আর উনি ডোমেস্টিক ভায়োলেন্সের কীভাবে শিকার হবে, না, পুরুষ হলেও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে পারেন এবং আইনে সেটা কাভারও করে। আর ডোমেস্টিক ভায়োলেন্সের যদি শিকার হন, তখন ওই যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট, যেটা ওইটা আর দেয়া লাগবে না যখন ইনডেফিনিট লিভের জন্য আবেদন করবেন। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে অনেক শিথিলতা আছে। এই জন্য ডোমেস্টিক ভায়োলেন্সের উপর বেস করে যখন অ্যাপ্লাই করবেন, তখন একজন ভালো দক্ষ আইনজীবী সলিসিটারের সাথে পরামর্শ করে সুন্দর করে আপনার কেসটা ফুটিয়ে তুলে অ্যাপ্লাই করবেন। কারণ যদি এখানে ডিটেলস দিতে অসুবিধা হয় বা না দেন, অথবা যদি নেসেসারি ইনফরমেশন ডকুমেন্টস দিয়ে সহায়তা না করেন, তাহলে অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যেতে পারে। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সকে প্রমাণ করবেন। আর কী ডকুমেন্টারি এভিডেন্স, যেটা আগে আমরা বলেছি, যে পুলিশ রিপোর্ট, পুলিশ কশন অথবা পুলিশ যে প্রসিকিউট করেছে অন্য স্পাউসকে সেটার ডকুমেন্ট, অথবা ডাক্তারের ডকুমেন্ট রিপোর্ট, অথবা সোশ্যাল ওয়ার্কারের রিপোর্ট। অনেক সময় আছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে যদি কেউ ডেস্টিটিউট হয়ে যায়, যে তার কোনো উপায় নেই, পাবলিক ফান্ডে যেতে হবে, তখন ডোমেস্টিক ভায়োলেন্সের উপর বেস করে আলাদা করে অ্যাপ্লিকেশন করে 3 মাসের জন্য লিভ নিয়ে আসা যায়। এই 3 মাস কিন্তু আপনি সকল পাবলিক ফান্ড নিতে পারবেন। এই 3 মাসের ভিতরে আপনি সম্পূর্ণ ডকুমেন্টস রেডি করে হোম অফিসে ইনডেফিনিট লিভের জন্য আবেদন করবেন। তো আমার মনে হয় যে সবার ধারণা পরিষ্কার হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স একটা ইম্পর্টেন্ট কনসেশন, এবং এটা আগে এটা শুধু কনসেশন ছিল, কিন্তু এখন ইমিগ্রেশন রুলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্স যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে যে স্পাউস অন্য স্পাউসের, মানে সেটেল বা ব্রিটিশ সিটিজেন স্পাউসের কোপারেশন ছাড়া, সহায়তা ছাড়া, ডকুমেন্টারি এভিডেন্স ছাড়া উনি ওই বেসিসে আবেদন করে ইনডেফিনিট লিভ পেতে পারেন। আর এ ব্যাপারে যদি বিস্তারিত আপনারা জানতে চান, তাহলে একজন দক্ষ আইনজীবীর সাথে বসে বিস্তারিত ইনস্ট্রাকশন নিয়ে এরপরে অ্যাপ্লিকেশন করবেন। কারণ মনে রাখবেন, অ্যাপ্লিকেশন ভালো করে যদি না করেন, তাহলে অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাবে এবং কোর্টে গিয়ে নাও হতে পারে। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি ভালো করে অ্যাপ্লিকেশনটা করবেন, সম্পূর্ণ আনুষঙ্গিক ডকুমেন্টস ইনফরমেশন দিয়ে। ধন্যবাদ।
সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতি সপ্তাহের মতো আমরা অনেক প্রশ্ন পেয়েছি ইমেইলের মাধ্যমে। আমরা এক একটি করে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি করেছেন রাশিদ সাহেব। তিনি ইমেইলে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন ওয়ান্ডারফুল প্রোগ্রাম করার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। সালাম করেছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলছেন যে এন্টারপ্রেনার্স ভিসার জন্য আপনি আবেদন করেছেন পিএসডব্লিউর আওতায়। আনফর্চুনেটলি অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে গেছে এবং আপনার মতে সিলি রিজন দিয়ে রিফিউজ করেছে। বিজনেস কার্ড এবং বিজনেস ফ্লায়ারের আপনার ডেট না থাকার কারণে, এবং আপনার কন্ট্রাক্টে আপনার বিজনেস পার্টনার সাইন করেছেন, আপনি করেন নাই। তো আপনি এটা অ্যাপিল করেছেন এবং অ্যাপিলের শুনানি এপ্রিলের শেষের দিকে। আপনার ওয়াইফ এবং একটা বেবি আছে, তার বয়স 3 বছর, ইউকেতে বর্ন, কিন্তু তারা ইউকে থেকে লেফট করে বাংলাদেশে চলে গেছেন। তারা আপনার ডিপেন্ডেন্ট হিসেবে এখানে ছিলেন। আপনার ওয়াইফ স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে আসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু সেটা রিফিউজ করা হয়েছে আন্ডার 327A এর আন্ডারে। আপনার এনোদার 3 মাসের বেবি আছে বাংলাদেশে। এখন আপনার কোয়েশ্চন হচ্ছে, যদি আপনি কেস উইন করেন তাইলে আপনার ডিপেন্ডেন্ট হিসাবে আপনার ওয়াইফ এবং বাচ্চারা আসতে পারবে কি না। আপনার এখানে 8 বছর হয়ে গেছে, আপনি ধন্যবাদ দিয়েছেন। তো রশিদ সাহেব, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে আপনার ওয়াইফকে ভিসা রিফিউজ করেছে 327 এর আন্ডারে, যেটা যে ম্যাটেরিয়াল ইনফরমেশন ডিসক্লোজ করেন নাই, অথবা ডিসেপশন করেছেন, অথবা ম্যাটেরিয়াল এভিডেন্স হাইড করেছেন, এর আওতায়। তো সাধারণত এর আওতায় অ্যাপ্লিকেশন করলে 10 বছর পর্যন্ত ব্যান করে দেওয়া হয়। তো আমি জানি না আপনার ওয়াইফকে অ্যাপ্লিকেশন রিফিউজাল নোটিসে কি বলেছে। তো যদি নর্মাল অ্যাপ্লিকেশনে তো 10 বছরের জন্য ওনার ব্যান হওয়া যাওয়ার কথা। এজন্য আপনি যদি ওই পিএসডব্লিউর এন্টারপ্রেনার্সের ভিসার অ্যাপিল যেটা, ওটা যদি উইনও করেন এবং উনি যদি আসতে চান, সম্ভবত ওনার প্রিভিয়াস অ্যাপ্লিকেশন যেটা 320 আন্ডারে রিফিউজ করা হয়েছে, ওইটা এফেক্ট করতে পারে। এজন্য আপনার যেহেতু অলমোস্ট 8 ইয়ার্স হয়ে গেছে, আপনার যদি 10 বছর এখানে থাকার পর যদি আপনি পার্মানেন্ট সেটেলমেন্ট পেয়ে যান, এরপরে যদি আপনি আপনার স্পাউসকে নিয়ে আসতে চান, উনি যদি আপনার সাথে জয়েন করার জন্য আবেদন করেন, তখন হয়তো সম্ভবত এই 320 কাজ হবে না, তার কারণ সেখানে আর্টিকেল 8 চলে আসে। কিন্তু এর আগে অ্যাপ্লিকেশন করলে সম্ভবত এফেক্ট করতে পারে। তো আপনাকে প্রশ্নের জন্য ধন্যবাদ। পরের প্রশ্নটা করেছেন শেফিল্ড থেকে রাজু সাহেব। লিখেছেন, আসসালামু আলাইকুম, আই এম এ ব্রিটিশ সিটিজেন কারেন্টলি লিভিং in Sheffield area with my family. I have one sister who has got refugee status in the UK. I do not have any more brother or sisters. My mother came to UK 3 times as a visitor. My mother is now 65 years old and she is a retired government service holder in Bangladesh. My father is passed away 1986. We want keep my mother with us in UK. She is now in Bangladesh. What kind of visa can we apply for her? Does we need to apply family visit visa again? Then when she will come to the UK, we apply to switch to a different visa. রাজু সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। 2012 সালের 9 জুলাই থেকে এদেশে ভিজিটে এসে ডিপেন্ডেন্ট ভিসায় সুইচ করার নিয়মটা তুলে নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে, আপনার মাকে যদি এদেশে ভিজিট ভিসায় নিয়ে আসেন এবং এই ভিজিট ভিসায় মেয়াদ থাকাকালীন অবস্থায় যদি আপনি স্ট্যাটাস চেঞ্জ করে ডিপেন্ডেন্ট ভিসায় নিতে চান, তাহলে সেটা সম্ভব হবে না। ইমিগ্রেশন রুল কভার করবে না। আপনি আউটসাইড ইমিগ্রেশন রুল ট্রাই করতে পারেন, বাট দ্যাট উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট। এজন্য আপনার প্রতি পরামর্শ হচ্ছে, আপনার মাকে যদি এদেশে সেটেলমেন্টের জন্য নিয়ে আসতে চান, তাহলে ভালো হবে উনি সরাসরি বাংলাদেশ থেকে সেটেলমেন্ট ভিসার জন্য আবেদন করবেন। এবং যদি সম্পূর্ণ রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারেন এবং ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে যদি সাপোর্ট করতে পারেন, তাইলে ওখান থেকে সেটেলমেন্ট ভিসা দেওয়া হবে। এবং আমার মনে হয় ওইটাই হবে সর্বোত্তম পন্থা। যদি রিফিউজ হয় আপনি আপিল করবেন, উনি আপিল করবেন, কিন্তু এখানে এসে সুইচ করার নিয়ম নাই। এবং আউটসাইড ইমিগ্রেশন রুল বর্তমানে হোম সেক্রেটারি খুবই কম ক্ষেত্রে ডিসকাশন অ্যাপ্লিকেন্টের ফেভারে ইউজ করেন। তো আশা করি আপনার পরিষ্কার ধারণা হয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ প্রশ্নের জন্য।
পরের প্রশ্ন করেছেন ফাতিমা বেগম, তিনি বলেছেন সালাম দিয়েছেন আমাদেরকে এবং আপনি বলছেন যে আপনি স্টুডেন্ট হিসাবে 2010 সালে আসছেন এবং এরপরে আপনি ম্যারিড টু এ ব্রিটিশ সিটিজেন, ম্যারিজ করেছেন ব্রিটিশ সিটিজেনকে 2011 সালে। লাস্ট ইয়ার আপনি ইনডেফিনিট লিভ পেয়েছেন, আপনার B1 সার্টিফিকেট আছে, EMDQ এবং লাইফ ইন দ্য UK টেস্ট সার্টিফিকেট আছে। আপনি B1 পাস করছেন 2013 সালে ডিসেম্বরে। এখন আপনি ন্যাচারালাইজেশনের জন্য আবেদন করতে চান। সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে যে আপনি আপনার ওন রাইটে কি ন্যাচারালাইজেশনের জন্য আবেদন করতে পারবেন? আপনি প্রশ্নের জন্য আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন উত্তর দেওয়ার জন্য। বোন ফাতিমা বেগম, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি প্রথম হচ্ছে যদি আপনার সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে, আপনি বলছেন যে 2013 সালে B1 করেছেন, তো সেটা যদি কোনো মেয়াদ উল্লেখ করা থাকে সার্টিফিকেটে, তাইলে আপনি ওই মেয়াদ যদি থাকে আপনি করতে পারবেন। যদি না থাকে তাহলে আপনাকে নতুন করে B1 সার্টিফিকেট করতে হবে। আর 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আপনি বলছেন যে আপনার ওন রাইটে আবেদন করতে পারবেন কিনা না। হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি 2010 সালে যদি এসে থাকেন, ঠিক 5 বছর পর আপনি ইনডেফিনিট ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। তো যেহেতু আপনি 2014 সালে আপনি ইনডেফিনিট লিভ পেয়েছেন, 2010 সালে আপনি এদেশে এসেছেন, যদি 2010 সালের পরে আপনি যদি কোনো সময় আবার স্টেয়ার না হন এবং আপনি যদি 2004 সালে আপনি ইনডেফিনিট লিভ পেয়ে থাকেন, তাইলে আপনি এখনই হাজব্যান্ডের কোঅপারেশন ছাড়া 5 ইয়ার্স রেসিডেন্সের আওতায়, রিকোয়ারমেন্টের আওতায় আপনি আবেদন করতে পারবেন। আপনার জন্য হাজব্যান্ডের কোঅপারেশন দরকার হবে না, যেহেতু আপনি 5 ইয়ার্স রেসিডেন্স রিকোয়ারমেন্ট ফুলফিল করেন। আর যদি চান যে 3 ইয়ার্স রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনি অ্যাপ্লাই করবেন, তাও আপনি পারেন। তবে সেক্ষেত্রে আপনার হাজব্যান্ডের পাসপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট, ওনার কোঅপারেশন লাগবে। আশা করি আপনার পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এর পরের প্রশ্ন করেছেন সাগর সাহেব, লন্ডন থেকে। আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম, আমি জানতে চাই যে আমি রেফিউজি ভিসা পেয়ে এসেছি ডিসেম্বর 2014 সালে। এখন আমি দেশে যাইতে চাইছিলাম 4-5 মাস পর বিয়ে করতে। এখন দেশে যাই, কোনো সমস্যা হবে কি না? বিয়ে করে ইউকেতে আনা যাবে কি না? আরেকটা প্রশ্ন ছিল, আমি কতদিন দেশে থাকতে পারবো? সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম হবে কি না 5 বছর পর? সাগর সাহেব, ওয়ালাইকুম আসসালাম, আশা করি আপনি ভালো আছেন। আপনি বলছেন যে আপনি রেফিউজি স্ট্যাটাস নিয়ে দেশে আছেন। যদি আপনি অ্যাসাইলাম সিকার হিসাবে রেফিউজি স্ট্যাটাস পেয়ে থাকেন, তাহলে আপনি বাংলাদেশে যেতে পারবেন না। যদি আপনি যান, তাহলে আপনার ওই স্ট্যাটাসটা বাতিল হয়ে যাবে, অ্যাবান্ডন হয়ে যাবে। আপনি দেশে গেলে আসতে পারবেন না, অথবা আপনার স্ট্যাটাসের কারণে বা দেশে গেলে দেশ থেকে আসলে এয়ারপোর্ট থেকে আপনাকে ইউকেতে ঢুকতে দেবে না, কারণ দেশে আপনি নিরাপদ নয়। এজন্যই তো আপনাকে অ্যাসাইলাম দেওয়া হয়েছে। তো আপনি যদি নিজ দেশে আপনি নিরাপদে যেতে পারেন, ওখানে গিয়ে আসতে পারেন, তাহলে আপনাকে কেন এদেশে রেফিউজি স্ট্যাটাস দেবে বা বহাল রাখবে? এজন্য ভেরি ইম্পর্টেন্ট, আপনি যাওয়ার আগে ভালো করে পরামর্শ নিয়ে যাবেন। বাংলাদেশে আপনি রেফিউজি হিসাবে যেতে পারবেন না। যদি যান, আপনাকে আসতে দেওয়া হবে না বা এয়ারপোর্টে আটকে দেওয়া হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের সর্বশেষ প্রশ্নটা হচ্ছে শাহজাহান খান সাহেব, রোমানিয়া থেকে। তো আমাদের লাস্ট 2টা সেগমেন্টে সম্ভবত ওনার প্রশ্নের উত্তর দিয়েছি এবং উনি আরও জানতে চেয়েছেন। তবে আপনি ইংলিশ হরফে বা বর্ণমালায় আপনি বাংলা লিখে পাঠিয়েছেন। শাহজাহান সাহেব, অনেক কষ্ট করে পড়তে হয়েছে। তো আপনি বাংলায় যদি টাইপ করতে পারেন, বাংলায় লিখে পাঠান, অথবা ইংলিশে বাংলা বা ইভেন অশুদ্ধ হলে অসুবিধা নেই, কিন্তু বাংলায় লিখলে, ইংরেজিতে লিখলে বাংলা কথা অনেক সময় বোঝা যায় না। তারপরেও যতটুকু বুঝেছি, আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি আপনার রোমানিয়ান ওয়াইফের সাথে ইউকেতে আসেন, তাহলে ভিসা করতে হবে কিনা এখানকার ইউকে এমবেসি থেকে? আমি যতটুকু পারছি যে আপনি যদি ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসাবে এখানে আসেন, স্পাউস হিসাবে আসেন রোমানিয়ান ন্যাশনাল, তো আপনি কি এখানে এমবেসিতে অ্যাপ্লাই করতে হবে কিনা না, এখানে যদি আপনি আসেন, তখন আপনার ফ্যামিলি পারমিটের জন্য আপনি আবেদন করবেন হোম অফিসে। সেটার জন্য আলাদা ফর্ম আছে এবং ইউরোপিয়ান টিটি রাইট থেকে আপনার রাইটটা আসবে। আর 2 নম্বর প্রশ্ন লিখছেন যে
যদি ভিসা ছাড়া আপনি আসেন আপনার ওয়াইফের সাথে, আপনাকে এয়ারপোর্টে ঢুকতে দেবে কিনা না না যেহেতু আপনি ভিসা ন্যাশনাল এবং সত্যিকার অর্থে বাংলাদেশি ন্যাশনাল রোমানিয়াতে থাকতেছেন, আপনি ইউকেতে ভিসা ছাড়া ঢুকতে পারবেন না। আপনি ফ্লাইট নিয়ে আসলেও এয়ারপোর্ট থেকে আপনাকে হয়তো ঢুকতে দেওয়া হবে না। এজন্য আপনার আগেই ভিসা নিয়ে আসা উচিত। এরপরে আপনি বলছেন যে ইউকেতে এন্টার করার কতদিন পরে আপনি আপনার ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসাবে ইউকে রেসিডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি ইউকে ঢুকার পরে আপনার ভিসার মেয়াদের ভিতরেই অ্যাপ্লাই করতে হবে। তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি করা ভালো, তবে আপনার ওয়াইফকে টিটি রাইট এক্সারসাইজ করতে হবে। এসেই আপনি পরের দিন অ্যাপ্লাই করা এবার ঠিক হবে না, কারণ আপনার ওয়াইফ এখানে ইকোনমিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, জব করতে হবে বা সার্ভিস প্রোভাইড করতে হবে অথবা বিজনেস করতে হবে। এই ধরনের একটা কর্মতৎপরতায় থাকলে পরে ওনার রাইটটা বা আপনার রাইটটা আসবে ইউরোপিয়ান টিটি থেকে। কিন্তু আপনি যদি এগুলো না করে ওয়াইফকে এনেই কালকে আপনি কিছু ছাড়া কোনো ডকুমেন্ট ছাড়া আপনি অ্যাপ্লাই করে নিলেন, অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যেতে পারে। আর আপনি বলছেন শেষ প্রশ্ন যে এখানে আসলে আপনার ওয়াইফ কতদিন ইউকেতে থাকতে হবে, কারণ ওনার রোমানিয়াতে জব আছে। দেখেন শাহজাহান খান সাহেব, এখানে এসে আপনার জন্য অ্যাপ্লাই করে উনি রোমানিয়াতে চলে যাবেন, এভাবে হবে না। কারণ আপনার ওয়াইফকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি রোমানিয়াতে থাকবেন কিনা ইউকেতে কি বলে সেটেল হবেন বা এখানে থাকবেন। যদি ইউকেতে উনি থাকতে চান তাহলে ইউকের নিয়ম মতো ওখানে টিটি রাইট এক্সারসাইজ করতে হবে। এখানে এসেই পট করে আবার চলে গিয়ে ওই জব করবেন, এখানে হবে না। কারণ এগুলো তো পরে সমস্যা হবে। আপনার যদি সেটেলমেন্ট বা ইনডেফিনিট লিভ পেতে চান এখানে, অথবা ব্রিটিশ নাগরিকত্ব অর্জন করতে চান, তখন আপনি একসাথে ওয়াইফ হাজব্যান্ড না থাকলে সমস্যা হবে। এজন্য ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি রোমানিয়াতে থাকবে না আপনার স্বার্থে বা আপনার কল্যাণার্থে উনি ইউরোপে কি বলে ইংল্যান্ডে টিটি রাইট এক্সারসাইজ করার জন্য মুভ করবেন। এইটা ভালো করে পট করে সিদ্ধান্ত না নিয়ে একটা ধীর স্থির বুদ্ধিতে সিদ্ধান্ত নেন। তবে এখানে এসে কতদিন থাকতে হবে, আমার মনে হয় যতদিন আপনি থাকবেন ঠিক ততদিনই উনি থাকবেন মেইন টিটি রাইট এক্সারসাইজ করছেন হিসাবে। তবে একটা পিরিয়ড পরে 3 বছর থাকার পরে যদি উনি যেতে চান তাহলে যেতে পারেন। তখন তো আপনি কি বলে রিটেইনিং স্ট্যাটাস হিসাবে হয়তো আপনি থাকতে পারবেন, কিন্তু সংক্ষিপ্ত সময় পরে চলে গেলে আপনার সমস্যা হবে। আশা করি আপনার প্রশ্নের একটা দিক নির্দেশনা পেয়েছেন। আপনাকে আবারও ধন্যবাদ প্রশ্নের জন্য এবং আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখতে দেখতে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আজ এ পর্যন্ত। আমাদের টিভির স্ক্রিনে একটা ইমেইল নাম্বার দেখতে পাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোয়ারিজ থাকলে, জানতে চাইলে ওই ইমেইলে প্রশ্ন করেন। আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামগুলোতে আপনাদের ইমেইলের জবাব দেওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। ততক্ষণ পর্যন্ত লন্ডন বাংলা টিভির লিগ্যাল অ্যাডভাইস প্রোগ্রাম থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।